জাস্ট চিন্তা করেন 505% প্রত্যাখ্যান করে চলে আসছে। উপদেষ্টা বললেন যে আর 0.5% দেওয়া সম্ভব না, আপনাদের মনে আছে নাকি? এবং এর সাথে সাথে তারা কিন্তু একটা ষড়যন্ত্রের ছক এঁকেছিল কি, তারা আমাকে পরের দিনে এসে সাংবাদিক সকালে প্রশ্ন করতেছে 5% দেওয়ার কারণে শিক্ষকরা তো চলে গেছে, আপনার আন্দোলন তো মনে হয় সামনে আগাইতে পারবেন না। আমি বলছি আরেক ঘন্টা অপেক্ষা করেন, দেখেন শিক্ষকরা চলে গেছে নাকি আছে। সকালের টাইম তো শিক্ষকরা বিভিন্ন দিক থেকে আসে নাই, তখন আমাকে প্রশ্ন করছে। তারা পরিকল্পনা করছিল যে তারা সব বিভাগীয় কমিশনার ডিসি কে নির্দেশনা দিয়েছিল যে জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রতিষ্ঠান ভিজিট করবেন, হাজিরা আপনারা নেওয়া শুরু করবেন, তাহলে শিক্ষকদের পক্ষে ঢাকাতে দেওয়া সম্ভব হবে না। আপনাদের মনে থাকার কথা, রৌমারীর দিকে আপনার এক প্রতিষ্ঠানের মাধ্যমিক শিক্ষা অফিসার একটা নোটিশ দিছিল হাজিরা আপনার গুগলে দেওয়ার জন্য। আমি ওইটা বক্তব্য দেই নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না হলে তাহলে রৌমারী জেলার সব শিক্ষক ঢাকা না এসে তার অফিস তালা দিবে। পরে অল্প সময়ের মধ্যে এই নোটিশ আপনার কথা আপনারা দেখছেন। মাদারীপুরের শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, সে আপনার নোটিশ সার্ভ করছে যে আপনার সব শিক্ষকদের হাজির আপনার গুগল ফর্মে দেওয়ার জন্য। আমি তাকে রাতে ফোন দিলাম যে আপনি এই কাজটা, ফোন দেওয়ার পরে সে ধরে রাখেন। সকালে ফোন দিলাম যে আপনি এই নোটিশ দেন কেন, বলছে ডিসি বলছে, বিভাগীয় কমিশনার বলছে। আমি বলছি আপনার এলাকায় ডিসি আছে, আর কোথাও ডিসি নাই? আপনার এলাকায় বিভাগীয় কমিশনার আর কোন জায়গায় নাই? আমি চিন্তা করছি যে বিড়াল যদি বাসর করে না মারা যায় তাহলে তো আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো না, শিক্ষকরা আসতে পারবো না। তারে বলছি যদি আপনি উল্টা পাল্টা কাজ করেন আপনার বিরুদ্ধে, আমি এই শব্দটাই বলছি, ওয়ান ইয়ারে বলছি, আপনার বিরুদ্ধে জোট কিন্তু ব্যবস্থা নেবে, এই শব্দটাই তাকে বলছি। দ্রুত আপনি প্রত্যাহার করেন। শহীদ মিনারে এসে একটা জ্বালাময় বক্তব্য দিলাম, দেখি 2 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে। এবং এই প্রত্যাহারের মাধ্যমে সারা বাংলাদেশে একটি মেসেজ গিয়েছে, এই আন্দোলনের বিপক্ষে যারাই দাঁড়াবে, হেসে হোক আপনার জেলা শিক্ষা অফিসার, ডিসি হোক, এসপি হোক, স্বয়ং উপদেষ্টা হোক, কাউকে চোখে চোখ রেখে কথা বলতে জাতীয়করণ প্রত্যাশী জোট বিন্দু মাত্র দ্বিধা করবে না, ঠিক কিনা? আমরা যে নজির শহীদ মিনারে আমরা পেশ করেছি, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই জন্যই আমাদের পথ চলা। সোশ্যাল মিডিয়ায় আমাদের ওই যে শিক্ষক নেতা যারা বিগত সময়ে আপনাদের কল্যাণের 6 থেকে 8,000 কোটি লুটে নিয়ে গিয়েছে, ছিল কিনা? একজন 6,000 নিছে, আর একজন 12,000 কোটি লুটার জন্য মুসকুসে তেল দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করছিল। কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোট স্বপ্ন ভেঙে দিয়েছে, স্বপ্ন ভেঙে দিয়েছে। আমরা আগামী দিনে রাজনীতিকে ব্যবহার করে শিক্ষকদের মাথা বিক্রি করে এই বাংলাদেশে কল্যাণ অফিসের টাকা তো দূরের কথা, আমরা এই বাংলাদেশে কাউকে শিক্ষকদেরকে বিক্রি করে এমপি, মন্ত্রী, রাষ্ট্রদূত, ট্রেজারার কোন পদ চিনিয়ে নিতে আমরা দেব না ইনশাআল্লাহ। শিক্ষক সমাজ জেগে উঠেছে। সরকার আজকের মিটিংয়ের মেসেজ সরকারের কাছে যাইব কিনা, যাইব কিনা? সব চলে যাবে, একেবারে সেন্ট্রালি গোয়েন্দাদের মাধ্যমে সব সরকারের কাছে চলে যাবে। আমরা এখন একটা মেসেজ সরকারকে দিতে চাই, আমরা হয়তো এখন কোন বড় আন্দোলনে যাব না, যেহেতু 2টা আন্দোলন আমাদের সফল হয়েছে, যেভাবে হোক এটা সফল হয়েছে, সরকার দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমরা আগামী দিনের প্রস্তুতি নিচ্ছি। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মেসেজ দিতে চাই, বিগত সময়ে যে কাজগুলো হয়েছে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে প্রধান শিক্ষক, প্রিন্সিপালকে একরকম জিম্মি করে রাখা, বাংলাদেশে আগামী দিনে কোন নেতাকে রাজনীতিকে ব্যবহার করে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, অন্য কোন শিক্ষককে জিম্মি করতে আমরা দেব না ইনশাআল্লাহ। শিক্ষকরা মাথা উঁচু করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে চাকরি করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি করে
একসাথে প্রতিবাদ হবে। আব্দুল বাতেন হুজুরের নেতৃত্বে, মঞ্জুরুল হক খানের নেতৃত্বে ডাক দিবেন। ৫,০০০ শিক্ষক আপনাদের কোনো নেত্রকোনার কোনো মাঠে হাজির হবেন, সারাদিন প্রতিবাদ করবেন, সব রাজনৈতিক নেতা সোজা হয়ে যাবে, ঠিক কি না? আপনারা মেরুদণ্ডটা সোজা করেন, আল্লাহর ওয়াস্তে বলছি, মেরুদণ্ডটা সোজা করেন। আপনারা প্রধান যারা আছেন তাদেরকে বলছি, আমরা এই সরকার আসার পরে অনেক চেষ্টা করে রাজনৈতিক ব্যক্তি যাতে আপনার কমিটিতে আসতে না পারে, আমরা অনেক চেষ্টা করে কিন্তু এই প্রজ্ঞাপন জারি করেছি। এখন এটার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। এটাকে বাস্তবায়ন করার জন্য শিক্ষকদেরকে যাতে রাজনীতির নামে প্রতিষ্ঠানে হয়রানি না করা যায়, ওই যে প্রজ্ঞাপন দিয়েছে রাজনৈতিক নেতারা কোনোভাবে কমিটিতে থাকতে পারবে না, ওইটাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনে জাতীয়করণ প্রত্যাশী জোট ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে মাঠের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, নিয়োগের ব্যাপারে এই হুজুর ভালো জানে, আমি প্রিন্সিপাল, প্রধান যারা আপনারা জানেন, নিয়োগের সময় আসলে কমিটির তাদের মনে হয় ঈদ উৎসব শুরু হয়ে যায়। এক একজন আয়সা বলে এই পদটা আমারে দিলাম, এটা আমারে দিয়ে দেন, এই দুইটা আপনি ফেয়ার নিয়োগ দেন, এই দুইটা আমাদেরকে দিয়ে দেন। আপনারা কেন দিব? আমরা কমিটিতে এসে লাভ হয়েছে কি তাইলে? নিয়োগের সময় তাদের ঈদ উৎসব শুরু হয়ে যায়। এখন দেখা যায় প্রার্থী 2 জন টাকা লইছে ধরেন 10 লাখ, প্রিন্সিপাল যদি 2 নাম্বার হয়, হেডমাস্টার 2 নাম্বার হলে হেরে 1 লাখ দিব, আর না হলে মা দুইটা মিলে দেখা গেছে পুরাটা সাবার করে। সাবার করার পরে সে যখন সভাপতি থাকে না, পরে সভাপতি আইসা পরে প্রিন্সিপালকে ধরে, প্রধানকে যে আপনি 10 লাখ খাইছেন, পরে তার এই অভিযোগে যে হেনস্থা করে অকল্পনীয়, এটা সারা বাংলাদেশের চিত্র। শুধু তাই নয়, আপনি এলাকা থেকে আবেদন করে 20টা, প্রিন্সিপাল তার 20 জনকে নিয়োগ দিতে পারবে না, 1 জন বা 2 জনকে নিয়োগ দেয়। বাকি 18 পক্ষ মনে করে যে প্রিন্সিপাল আমাদেরকে পছন্দ করে না, উনি আমাদের লোক না। ভালো কাজ করলেও বিরোধিতা করে, খারাপ কাজ করলেও বিরোধিতা করে। আমরা আগের উপদেষ্টাকে বলছি, বেতন আপনি দেন, সবকিছু আপনারা করেন, বই দেন আপনারা, প্রতিষ্ঠান বিল্ডিং করে দেন আপনারা, তাহলে গভর্নিং বডি কেন নিয়োগ দিবে? আপনি দ্রুত নিয়োগ নেওয়ার ব্যবস্থা করেন। এতদিন এমপিরা দিছে না, তারা বিরোধিতা করছে, এখন তো আপনার এমপি না, এখন সমস্যা কোথায়? ইতিমধ্যে নিয়োগ কিন্তু নিয়েছে। এটা আপনারা যাই বলেন, যারা দুর্নীতি করেন তাদের জন্য হয়তো একটু কষ্ট লাগতেছে, কিন্তু আলটিমেটলি এটা আপনার জন্য সম্মানের। নিয়োগ নিয়ে আপনাকে কেউ বাণিজ্য করে আর বিপদে ফেলতে পারবে না, এটা আপনার জন্য অনেক শান্তির ব্যাপার। এটা বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয়, এই নিয়োগ সরকারের অধীনে রাখার জন্য, স্থায়ী একটা রূপ দেওয়ার জন্য, ওটাকে সাস্টেইন করার জন্য প্রয়োজনে জাতীয়করণ প্রত্যাশী জোট মাঠের আন্দোলনের কর্মসূচি দিবে ইনশাআল্লাহ। কোনোভাবেই কমিটির অধীনে আর কোন নিয়োগ আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে আর বাণিজ্য বাংলাদেশে করতে দিব না আমরা, যদি আপনারা আমাদের পাশে থাকেন। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আমার প্রশ্নের উত্তর পর্ব আছে, আমি ওখানে এগুলো বলবো। আমার একটা চাওয়া আছে আপনাদের কাছে। চাওয়ার আগে আরেকটা কথা বলি, আপনারা আছেন সবাই, আমরা কিন্তু ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া চালাই। জাতীয়করণ করলে কি শুধু আমার লাভ নাকি জাতির লাভ? এই কথাটা জাতিকে জানাইতে হবে। কিভাবে জানাইবেন? যে আজকে আমাদের অনেক প্রতিষ্ঠানে 3000, আপনার 1500, 2000, 3000 টাকাও বেতন নেই, নেই কিনা? যদি জাতীয়করণ হয় তাহলে সব স্কুলের বেতন এক সমান হবে, হবে কিনা? সরকারিতে গিয়ে দেখেন একই লেভেলের। আপনারা বুঝাইবেন যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের সাথে শুধু আমাদের লাভ না, আপনাদেরও লাভ আছে। আপনি এখন আপনার সন্তানদেরকে পড়াইতে যদি 12 স্কুলে পড়ান, 3টার বেতন দিলে আপনাকে 5000 টাকা, 6000 টাকা। আর যদি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয়, আপনার 3 সন্তান 4 সন্তানের বেতন হবে 150 টাকা অথবা 200 টাকা, 50 টাকা করে হবে বা 60 টাকা, এর বেশি বেতন হবে
এই মেসেজটা জাতিকে দিয়ে জাতির জনমত আমাদের পক্ষে এটা গঠন করতে হবে। তখন মানুষ বলবে তাহলে এই আন্দোলন তো শুধু শিক্ষকদের না, এটা তো আমাদেরও সুবিধা হবে, বাচ্চাদেরকে কম টাকায় পড়াতে পারবো। এই মেসেজটা আপনারা দিবেন। আমরা তো আপনাদের জন্য কাজ করতেছি। এই সরকারের সময়ে দুইটা আন্দোলনের একটার আমি একক নেতৃত্ব দিয়েছি, 22 দিনের আন্দোলন, আপনারা জানেন। বড় বড় নেতারা সন্ধ্যার সময় সবাই পালায় চলে গেছে, সবাই আপনারা জানেন। সেলিম ভুঁইয়া নিয়ে আপনার হ্যামারিং করছে ইচ্ছা মতো, করার পরে সবাই সন্ধ্যা সময় মেট্রো লাউঞ্জের মিটিং এ বলছে কেউ আন্দোলন করতো না। আজকে জোটে যারা আছে তারাও পালায় চলে গেছিল। আমি শেরপুরে বলছি, অনেকের কষ্ট লাগে, কিন্তু বাস্তবতা তো ভাই বলতে হবে, মিথ্যা কথা তো বলা যাবে না। সবাই পালায় চলে গেছে, কেউ আন্দোলন করবে না। আমার সাথে আমি 2 জন লোক পাইছি, 25 জন বসছে কেন্দ্রীয় নেতা মিটিং এ, কেউ আন্দোলন করতো না। কারণ একই দিনে একই সময়ে সেলিম ভুঁইয়া আপনার শহীদ মিনারে আন্দোলন কর্মসূচি দিয়েছে এবং বলছে যে এই জামানায় আর শিক্ষক সংগঠন থাকবে না, কাউকে আমি আসতে বলবো না। যদি কেউ শিক্ষক সংগঠন করতে চায় তাকে নিঃশর্তানুগত প্রকাশ আমার কাছে আসতে হবে। মানে উনি মনে হয় সারা বাংলাদেশের মানে আপনার ঠিকাদারি নিয়েছে শিক্ষক আন্দোলনের, সারা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী। আমি তো দেখি কেউ আমার সাথে নাই। আমাদের 6 সংগঠনের নেতারা এক একজন পালানো শুরু করছে। এগুলো আপনাদের জানা দরকার। যারা আজকে ক্রেডিট নিয়ে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে আপনারা এগুলো জানা দরকার। কেউ নাই আমার সাথে। 6 জুড়ে সংগঠনের প্রায় সবাই চলে গেছে। ওনার সেক্রেটারি প্রকৌশলী আবুল বাশার আপনারা দেখছেন, শহীদ মিনারে আমার সাথে থাকতো, কালো পাঞ্জাবি পরা, সারাক্ষণ থাকতো। উনি আমারে বলছেন প্রথমে, স্যার সবাই গেল, আমার মন খারাপ, এত কষ্ট করলাম আন্দোলনটাকে, যদি এখন না করতে পারি আগামী দিনে তো আর কেউ মানতে পারবো না। কারণ যদি একবার সে সফল হয়ে যায় তার ষড়যন্ত্র, আর কোনোদিন কোনো শিক্ষক মাঠে নামতে পারবে না। আর এই যে অমানিসা নেমে আসবে, এটা কখন কাটবে আমি খুব টেনশনে পড়ে গেলাম। এই আন্দোলনটাকে সফল করার জন্য আমি জামালপুর গেছি, ফরিদপুর গেছি, কুমিল্লা গেছি, ব্রাহ্মণবাড়িয়া গেছি, বিভিন্ন জেলা আমি সফর করছি। আমি এত কষ্ট করলাম, সবাই এখন পালায় চলে যেতেছে, কি করি আমি এখন? বাসার সাহেব আমাকে বললো, স্যার আমি আপনার সাথে আছি, আপনি যদি আন্দোলন করেন আমি আপনার সাথে থাকবো। আমি একটু সাহস পাইলাম। সাথে আব্দুল হাই সিদ্দিকী, পল্টন কলেজের সহকারী অধ্যাপক, সেও আমার পাশে দাঁড়াইলো। স্যার আমি বলছি যদি আপনারা 2 জন থাকেন আন্দোলন আমি করব, দেখি আমার কি করতে পারি। পরে সিদ্ধান্ত নিয়ে সাথে সাথে প্রেস ক্লাবের সামনে চলে গেলাম, গিয়ে লাইভ করলাম। যারা পলায়ে চলে গেছিল, আপনাদের অনেকের প্রিয় মানুষ এখানে আছে পলানো ব্যক্তির মধ্যে, যারা পলায়ে চলে গেছিল তারা গিয়ে ওখান থেকে আপনার ইয়ে দিছে, আপনার আমাদের জুটের ব্যানারে আপনার পেরে তারা আপনার স্বাক্ষর দিয়ে আপনার ইয়ে দিছে যে আমরা আন্দোলন স্থগিত করলাম। চিন্তা করতে পারেন। আজকে এই নেত্রকোনাবাসীর সামনে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, ওই দিন যদি জীবনের ঝুঁকি নিয়ে, গ্রেফতার জুলুমের ঝুঁকি নিয়ে, জেল জুলুমের ঝুঁকি নিয়ে ওই দিন যদি 12 ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু না করতাম, আগামী দিনে কোন শিক্ষক নেতার পক্ষে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে ঢাকার রাজপথে কোনোভাবেই বসা সম্ভব হতো না। আজকে ক্রেডিট নিতে পাগল হয়ে যান। ব্যানারে আপনার নাম কোথায় দেওয়া হয়েছে, কয় নাম দেওয়া হয়েছে, ওইটির পলায় চলে গেছিলেন কেন? 22 দিন আন্দোলন করছি। আমাদের এক বড় নেতা আইছে 22তম দিনে আইছে আন্দোলনে শরীর হওয়ার জন্য। আপনারা জানেন, আমি নাম বলবো না, খুঁজা বাইর করে লইয়েন। এই নেতারা এখন আমাদেরকে আমাদের কণ্ঠস্বর বন্ধ করে দিতে চায়, ক্রেডিট দিতে চায়। আমি গ্রেফতার হয়েছি, আমার সহযোদ্ধাকে ঢাকার রাজপথে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার সহযোদ্ধাদেরকে গ্রেফতার করে পরিকল্পনা করা হয়েছে। পিটুনি দিলে তারা থাকবে না, সকল রক্তচক্র উপেক্ষা করে আবার প্রেস ক্লাবে বসে আপনাদের জন্য 20 বছর পরে উৎসব পাতা 25 থেকে 50 আমরাই উন্নীত করেছি, ঠিক কিনা? সুতরাং সংবর্ধনা কি আপনি নিবেন না আমি নিব? আপনি নিবেন না আমি নিব? এগুলো বলতাম না, খুব কষ্টে বলতেছি। আমি আমার জীবনের ঝুঁকি নিছি, আমি অ্যারেস্ট হয়েছি, আমার সহযোদ্ধাকে পিটাইছে, আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে,
আমাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছে। আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে ভরসা করে আমি বসে রয়েছি, যা হওয়ার আল্লাহ তাআলা করবে। আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কারো কাছ থেকে 1 টাকা পয়সা নেই না, 6 লক্ষ শিক্ষক পরিবারের জন্য কাজ করি, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবে, এই একটা ভরসা আমার ছিল। সেই ভরসায় কাজ করেছি। সেদিন তো আপনারা 21 দিন লুকায়া ছিলেন, এখন আপনারা তো ক্রেডিট দিতে মনে চাই। কিন্তু আমি ফুল নেই না, আমি ক্রেশ নেই না, আমরা ফুল নিব না। আপনারা ফুল দেখে না, ক্রেশ দেখে না আপনারে। ভাইয়ের আমার, কষ্টে কথাগুলো বলতেছি, কষ্টে বলতেছি। বড় বড় নেতা শহীদ মিনারে কে কয়দিন ঘুমাইছে, কে কয়দিন আছে, এগুলো সামনের দিনে বর্ণনা করা শুরু করুন। যদি সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে আমাদের উপর নগ্ন হামলা বন্ধ না হয়, আগামী দিনে শহীদ মিনারের আন্দোলনে কারা কয়দিন পর পর এসেছে, কারা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে বিকেলে রাতে একবার হাজিরা দিয়েছে, তাদের চরিত্র গোটা বাংলাদেশের শিক্ষকদের সামনে উন্মোচন করে দিব আমি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। আমার কথা যদি ভুল তাকে প্রতিবাদ করবেন। আপনারা প্র্যাকটিক্যাল গিয়েছেন, আপনারা দেখেছেন, এগুলো সব জানেন, কিন্তু কৌশলগত কারণে আমরা মুখ খুলি না। আমরা বৃহত্তর ঐক্য চাই, মুখ খুলি না। এগুলো আপনারাও জানেন। শহীদ মিনার রাতে 12টায় কারা ছিল, 1টায় কারা ছিল, 3টার সময় কারা ছিল, 5টার সময় কারা ছিল, সার্বক্ষণিক কারা ছিল। আমি আমার এই কাপড়ে, এক কাপড়ে শহীদ মিনারে 3 রাত্র কাটিয়েছি। 3 রাত 3 দিন এক কাপড়ে আমি কাটিয়েছি শহীদ মিনারে। কোন নেতা বলতে পারবে কিনা? আসেন সামনে দেখি। আমার কাপড় ভিজেছে, গেঞ্জি ভিজেছে, প্যান্ট ভিজেছে, আবার শহীদ মিনারের তপ্ত রোদে আবার শুকিয়েছে, কিন্তু শিক্ষকদের ছেড়ে আমি ঘুমাতে যাই নাই, শহীদ মিনারে ছিলাম। প্রয়োজনে বলেছি আমার লাশ বাড়িতে যাবে, কিন্তু প্রজ্ঞাপন না নিয়ে জাতীয়করণ প্রত্যাশী বাড়ি যাবে না ইনশাআল্লাহ। সুতরাং সাধু সেজে লাভ নাই। আমাকে এখন সবার সামনে অনিয়ারে বলছি, আমাকে কোথাও কোনো ক্রেশ দেওয়ার দরকার নাই, কোথাও কোনো ফুল দেওয়ার দরকার নাই। আপনারা শুধু জামায়াত হবেন, আপনারা শুধু জামায়াত হবেন, আমাকে বলবেন, আমরা যাব, আমরা কথা বলবো। ফুলেরও দরকার নাই, ক্রেশেরও দরকার নাই, আমরা যাব। কারণ আমরা ফুলের জন্য শিক্ষক আন্দোলন করি না, জীবন বাজি রেখে কেউ ফুলের জন্য আন্দোলন করে না, জীবন বাজি রেখে কেউ ক্রেশের জন্য আন্দোলন করে না। আন্দোলনটা রক্তের সাথে মিশে গিয়েছে। 15 দিন গেলে তাদের আসলে সংসার চালানো অনেক কষ্ট হয়, তাদের চেহারাগুলো মলিন হয়ে যায়। আমার সামনে যখন আসে, 5 দিন যদি বেতনটা দেরি হয়ে যায়, আমাকে বলে হুজুর একটু কন্যা অধিদপ্তরে বেতনটা তাড়াতাড়ি ছাড়তে। আমি একটু অধিদপ্তরের কথাবার্তা বলি, তারা জানে, বললে কথা শুনে, তারা বলেন একটু অধিদপ্তরে তাড়াতাড়ি বেতনটা দিতে। আপনি চিন্তা করতে পারেন যে একটা শিক্ষক কতটা অসহায় হলে 5 দিন পরে বেতনটা দেরিতে হলে আমার কাছে এসে আবদার করে বসে যে একটু বলেন না বেতনটা দেওয়ার জন্য। আমার একটা শিক্ষকের কাহিনী আমি 2-1 জায়গায় বলছি, আপনাদেরকেও বলি। আমি ওই দিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। টিটিসিতে আপনার ট্রেনিং ছিল, শেষ করে দিচ্ছি, আর 2-3 মিনিট কথা বলে শেষ করে দিব। টিটিসিতে নামাজের সময় গেছে, আরো হয়তো লম্বা কথা বলতাম। ট্রেনিং ছিল ঈদের কুরবানির পরে। আমার একজন সহকারী অধ্যাপক, একজন সহকারী শিক্ষক, এও ছিল, আমিও আসছি। তাকে বলছি চলেন নাস্তা করি, বলছে নাস্তা করে ফেলছি। তাকে বললাম যে কুরবানি, আমার শিক্ষক খোঁজখবর নেয়া যে কুরবানি কি দিচ্ছেন। স্যার আমি কুরবানি দিতে পারি নাই, আমার বাবা তো যে সম্পদ রাইখা গেছে, আমার পক্ষে এই চাকরি করে কুরবানি দেওয়া সম্ভব না। আমার চোখ দিয়া সাথে সাথে পানি চলে আসছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি যে উৎসব বাজা বাড়ানোর জন্য আমি মরণ কামড় দিব। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, এবং এই ঘটনার পরে আজকে আপনারা পেয়েছেন এই যে আমাদের লক্ষ লক্ষ শিক্ষক পরিবার কিছুটা হলেও আগের চেয়ে স্বস্তিতে ঈদ করেছে, অন্তত একটা নাম শরীক হয়ে কুরবানি দিতে পারছে, ঈদে পারছে কিনা। আপনি আমার জন্য হাত তুলে দোয়া করার দরকার নেই, হাত তুলে দোয়া করার দরকার নাই, আপনার পরিবারে আমার জন্য দোয়া করবে। অনেক শিক্ষক আমারে বলে, দেখা হইলে আমার আহলি আপনার জন্য হাত তুলে নামাজ পড়ে দোয়া করবে। আমি এটাই চাই, আমার
ফুল আমার কি করবে? ইডি দিয়ে আমারে, আমি যদি গ্রেফতার হইতাম, আমার যদি চাকরি চলে যাইতো, আমার যদি হাত পা ভেঙে ফেলতো, আপনার কাছে আমার কি? আপনার তো কিছু হইতো না, কারণ আপনি তো বিপক্ষে বক্তব্য দিচ্ছেন না উপদেষ্টার বিপক্ষে না শিক্ষকের বিপক্ষে। আপনি আপনার মতো আইছেন সুন্দর কইরা, আপনার কি বাবুর মতো আসছেন, পাঞ্জাবি পইরা ঘুরে ঘুরে চলে গেছে আপনার মতো। কখন আসছেন কখন গেছেন কেউই জানে না। 3 দিন পর আপনি আসছেন, 7 দিন পর কে আসছেন, কে 7 দিন পর আসছে তার রেকর্ড আমার কাছে আছে, কারণ আন্দোলন তো আমি করছি, সকলে আমি জানি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় যে নগ্ন হামলা এগুলো বন্ধ না করলে তাহলে কিন্তু নগ্ন করে ছেড়ে দিব, বলে দিয়ে গেলাম, নগ্ন করে ছেড়ে দিব। বাংলাদেশের শিক্ষকরা এখন এই আপনার এই ক্রেডিট এগুলো এখন নিয়ে তারা ইয়ে করতে চায় না, তারা এখন চায় বৈষম্য থেকে মুক্তি, বৈষম্য থেকে মুক্তি চায়। তারা জেগে উঠেছে, এখন সরকার চাইলেও তাদেরকে থামাতে পারবে না, আপনারা ষড়যন্ত্র করেও থামাতে পারবেন না ইনশাল্লাহ। শিক্ষকরা জেগে উঠেছে। আমি আপনাদেরকে এটুকু কথা দিতে চাই, আপনাদের কাছে আমার একটা প্রতিশ্রুতি, সেটা আমাকে দিতে হবে। আমি সব জায়গায় এটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা তো আপনাদের দাবি দাওয়া নিয়ে কাজ করছি এবং করব। আমরা আমাদের জায়গা থেকে আল্লাহকে হাজির নাজির রেখে আমরা আপনাদেরকে বলি যে আমাদের এখন কোনো আসলে পার্সোনাল কোনো লাইফ নাই, আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি না, বাচ্চাদেরকে সময় দিতে পারি না। আমাকে ওই দিন আমার ওয়াইফ বলতেছে যে এই বছর ঘুরতে টুরতে গেলে জানুয়ারিতে নিয়ে যায়, আমি বলছি এগুলো পরিকল্পনা বাদ দিয়ে দাও, এই বছর কোথাও যাওয়া সম্ভব হবে না, ডাইরেক্ট বলে দিছে। আমি বলছি এটা সম্ভব হবে না, যদি ভাগ্য ভালো থাকে চান্স পাইলে পাইতে পারো, কিন্তু নাইলে আগে তো বাচ্চাদেরকে বললে তো বাচ্চারা দেখা যাবে আপনার পরে তারা হতাশ হয়ে পড়বে। আমি এই বছর অন্তত সম্ভব না, কারণ যে টাইট শিডিউল, আমি যে কোনো মূল্যে জেলা কমিটি ঘোষণা করবো, সুতরাং এগুলো চিন্তা বাদ দিয়ে দাও। আমরা এই অবস্থার মধ্যে আছি, এরপরে যখন আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তখন অনেক কষ্ট লাগে আমাদের। আপনাদের কাছে আমাদের যে ইয়েটা, সেটা হচ্ছে গুণগত শিক্ষা নিশ্চিত করা। আমরা যারা যেই পেশায় আছি, যেটুকু যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই যোগ্যতা দিয়ে সর্বোচ্চ মেধা দিয়ে আপনার আমার সন্তান যারা আছে, আমাদের শিক্ষার্থী আছে, তাদেরকে আপনার গড়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? ওয়াদা করতে হবে, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখেন হাত নামান। আমরা আমাদের অনেক শিক্ষকের ব্যাপারে শুধু দাবি নিয়ে কথা বললে ভাই হবে না, আল্লাহর কাছেও জবাবদিহিতা করতে হবে। আমাদের অনেক শিক্ষক আছে স্থানীয়ভাবে প্রভাবশালী, উনি প্রিন্সিপাল হেডমাস্টারকে ড্যাম কেয়ার করে ইচ্ছামতো প্রতিষ্ঠানে যায়, ইচ্ছামতো প্রতিষ্ঠান থেকে আপনার আউট হয়, ক্লাসের সময় ক্লাসে যায় না, ঠিকভাবে পাঠদান করে না। অনেকে আছে প্রাইভেট না পড়লে নাম্বার দেয় না, প্রাইভেট না পড়লে সাজেশন দেয় না, প্রাইভেট পড়লে সাজেশন দেয়। আপনি যদি এগুলো থেকে বের হয়ে না আসেন আপনার ব্যাপার ভালো হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, এখানে মুফতিয়ানে কেরাম আছে বড় বড়, যদি ফতোয়া ভুল হয়ে থাকে জিজ্ঞেস করে থাকেন। আপনি আপনার উপর কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী বলেন প্রত্যেককে আপনি কি দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, আপনার এই রিজিক হালাল হবে না, আপনি যে বেতন পাবেন হারাম হবে, স্ত্রী সন্তান আপনার মা বাবাকে আপনি হারাম খাওয়াইতেছেন। করবেন এটা? করবেন? হিসাবে আমাদের পরম আকাঙ্ক্ষিত জায়গা জান্নাত, ঠিক কিনা? কিন্তু আপনার এই যে কর্তব্য অবহেলা, সময়মতো ক্লাসে না যাওয়া, ক্লাসে ঠিকমতো আপনার পাঠদান না করা, আপনার প্রাইভেট না পড়লে নাম্বার কমিয়ে দেওয়া, প্রাইভেট না পড়লে তাদেরকে সাজেশন না দেওয়া, এটার কারণে আপনার বেতন কিন্তু হারাম হয়ে যাবে। ভাই আপনাদের জন্য কাজ করতেছি, আমরা কাজ করব। আমি আপনাদেরকে আজকে এই নেত্রকোনার সহস্রাধিক শিক্ষকের সামনে কথা দিয়ে গেলাম, যদি আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, আগামী প্রজন্মকে দায়িত্ব নিয়ে যদি আপনারা গড়ে তোলার প্রতিজ্ঞা আপনারা দিয়েছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন শিক্ষকতা পেশায় আছি আমৃত্য সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনাদেরকে বৈষম্য মুক্ত করার জন্য, জাতীয়করণ উপহার দেওয়ার জন্য জোটকে সাথে নিয়ে আমরা অব্যাহতভাবে লড়ে যাব, সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমার বক্তব্য শেষ। আমি কয়েকটা বিষয় এখানে আসছে, এই কয়েকটা বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর বিষয় আসছে সুপার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের
গ্রেডের বিষয়টা অনেক জায়গায় সহকারী শিক্ষক আর আপনার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের একই সমান হয়ে গেছে, অনেক ক্ষেত্রে বেশি হয়ে গেছে। এটার ব্যাপারে আমরা কমিশনের মিটিং এর দিন অতিরিক্ত শক্তি মিজানুর রহমান মহোদয় সেটা আমরা কথা বলছি। উনি বলছেন একটা আবেদন দেন, আমরা প্রধান শিক্ষককে ষষ্ঠ গ্রেড, সহকারী প্রধানকে সপ্তম এবং সুপার সহকারী সুপারকে একই জিনিস, আমরা অন্তত 5 বছর পরে হলে এটা দেওয়া যায়, এটা যৌক্তিক। আপনারা একটা আবেদন দেন এবং আমরা অলরেডি একটা আবেদন 4 নভেম্বর দিয়েছি। আমরা দেখি, আমরা চেষ্টা করছি আপনার এই বিষয়টা নিয়ে। কল্যাণ অফসরের ব্যাপারে বলছেন যে আসলে তো কল্যাণ অফসরের বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমার বেতনে টাকা দিয়ে আমার টাকা জমাই নিয়ে কোথায় যায় কি করে আমরা কোনো হদিস পাই না। আমরা মন্ত্রণালয় মিটিং এ এটা একবার উপদেষ্টার সামনে আমি বলছি যে প্রাইমারি তো বেতন কাটে, তাদের বেতনে কয় টাকা, তাদের ওই যে প্রবীণ ফান্ড আছে ওখানে কত টাকা জমা হয়েছে এটা শু করে যে আপনার টাকা জমা আছে, ওখান থেকে সে লোন নিতে পারে। আমরা বলছি কল্যাণ অফসরের টাকা কত টাকা জমা হয়েছে এটা আমরা যাতে দেখতে পারি এবং প্রয়োজন আমরা যাতে ওখান থেকে বিনা ইন্টারেস্টে আমরা যাতে লোন নিতে পারি এই ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু বলছি আমি। টাকা এখন দেখেন সব প্রসেসিং হয়ে আছে, টাকা নাই, এখন সরকার দিবে কোথায় থেকে? ওই যে আপনাদের বড় বড় নেতারা যাদেরকে আমাদের শান্ত স্যার বলছেন যে 10,000 টাকা দিয়ে দিচ্ছেন মুক্তাঙ্গনে, বিরাট প্রোগ্রাম করছে, প্রোগ্রাম করে কল্যাণে বসছে, বসে আপনার জমানো টাকা লুটে নিয়ে গেছে 6,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা আপনার জমানো টাকা নিয়ে গেছে। যারে টাকা আছে 10,000 টাকাতে সমাবেশ করে নেতারে দেখাইছে এত শিক্ষক আমার সাথে আছে, রাজনৈতিক দলকে দেখাইছে এরা আমার সাথে আছে, আমাকে কল্যাণের চেয়ার দেন, অফসরের চেয়ার দেন, বসছে বৈশা আপনার টাকা লুটে নিয়ে গেছে 6,000 কোটি টাকা। এখন দিবে কোথায় থেকে সরকার টাকা? এই জন্য বরাদ্দ বাড়াতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির উনি বলছেন ইতিমধ্যে আমাদের আন্দোলনের একটা ফসল যে আমরা গেলে আমরা সর্বোচ্চ বরাদ্দ আমরা দেবো। জামাত ইসলামের ব্যাপারে তারা একমত বরাদ্দের বিষয়ে। আমরা আগামী ম্যানিফেস্টোতে যাতে আমাদের জাতীয় কোনো বিষয়টা থাকে, আমাদের বরাদ্দের বিষয়টা যাতে ওনারা উল্লেখ করে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এটা সর্বোচ্চ বরাদ্দ রাখবো। এটার জন্য আমরা সব দলের সাথে আমরা আনুষ্ঠানিক মিটিং করব নির্বাচনী তফসিলের পরে ইনশাল্লাহ, এটা আমাদের পরিকল্পনা আছে। আমরা চাচ্ছি আগামী দিনে যাতে যারাই ক্ষমতায় আসে শিক্ষকদের বিষয়টা যাতে সর্বোচ্চ গুরুত্ব দিই। এখন টাকা না থাকলে যতই আপনি আমি আন্দোলন কর্মসূচি দিই কোনো লাভ হবে না। এন্ট্রি লেভেলের 10ম গ্রেডের কথা একজন বলছেন, আমরা কিন্তু এটার জন্য একটা আবেদন অলরেডি দিয়েছি। আমরা এন্ট্রি লেভেলে যাতে 10 গ্রেড দেওয়া হয়, ওই যে 4 নভেম্বরের ওখানে কিন্তু একটা দাবি আমাদের এটা যে সকল শিক্ষককে সহকারী যারা আছে এন্ট্রি লেভেলে 10ম গ্রেড দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার বিএড এর কালো আইন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বিএড এর যে কালো আইন আছে এটা বাতিলের জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা আশা করি সরকারের কাছে এই মেসেজ যাবে এবং আগামী দিনে জোটের পক্ষ থেকে আমরা যে দাবি দেওয়া সামারি করে উপস্থাপন করব, বিএড এর কালো আইন বাতিলের বিষয়টা আমরা অত্যন্ত বলিষ্ঠ সহকারে উপস্থাপন করব। আচ্ছা, আরো কিছু বিষয় আসছে, আমি একটু বলে শেষ করে দিচ্ছি। এটার বলা এর নাম আরে। আচ্ছা শুনেন, এটা নিয়ে আপনার নীতিমালাতে চলে আসছে আলহামদুলিল্লাহ। নীতিমালা তার এটা অর্থমন্ত্রী ছিল, আমরা পরে ওনারা এটা আবার 13টা প্রশ্ন দিয়ে কোয়ারি দিয়ে পাঠাইছে শিক্ষাতে, শিক্ষা থেকে আসছে অধিদপ্তরে। আমি অধিদপ্তরের যে কর্মকর্তা ছিল তাকে বলে দিছি বেনজির আহমেদ যে দ্রুত দিয়ে দেন। উনি বলছেন যে আগামীকালকে, এটা আরো 2-3 দিন আগের কথা বা 4 দিন আগের কথা, উনি বলছেন যে আগামীকালকে আমি দিয়ে দিব। হয়তো সম্ভবত অধিদপ্তর থেকে হয়তো মন্ত্রণালয়ে চলে গেছে এটা। বদলির ব্যাপারে আমি এখানে আর কথা বলতে চাই না, এটা নিয়ে আপনার অনেক ফ্র্যাকশন, এটা নিয়ে আমি আর কথা বলবো না। আমরা আমাদের একটা পজিশন আছে, ওইটা নিয়ে আমরা যেখানে কথা বলার হয়তো ওখানে বলবো, আমরা এটা নিয়ে এখানে উপর কথা বলতে চাই না। শিক্ষক শিক্ষা ভাতা চালু, হ্যাঁ এটার ব্যাপারে আমরা যখন আমরা পে কমিশনে বসেছিলাম, আমরা ওখানে যে আমাদের যে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল এর মধ্যে একটা ছিল এবং আমরা ওনাদেরকে এইভাবে বলছি যে আমরা শিক্ষক হয়ে আমাদের সন্তান শিক্ষা ভাতা পাবে না, অন্যরা শিক্ষা ভাতা পাবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনাদের যে প্রস্তাবনা আছে ওই প্রস্তাবনার মধ্যে শিক্ষকদের সন্তানরা যাতে শিক্ষা ভাতা পায় এই ব্যাপারে আপনারা একটা সুপারিশ রাখবেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি ওনাদের প্রস্তাবনায় বিষয়গুলো থাকবে। হাওর এবং ঝুঁকি ভাতা, এটা নিয়ে কথা বললে তো আমার লাভ নাই, আমি তো পাবো না। আচ্ছা আচ্ছা, হাওর আমাদের যেহেতু হাওর এলাকা আপনাদের অনেক পাবেন, আমরা এই বিষয়টা নিয়ে আমরা দেখি, আমরা এই কারণে বলছি নিয়ে যাই কাজ করা যায়। হাওর ঝুঁকি ভাতার ব্যাপারে কথা বলবো, যদি আমরা পাই না পাই আপনাদের জন্য বলবো।
আচ্ছা, আপনার নেত্রকোনা আসছেন। আচ্ছা, এটা আমরা দাবি আকারে উপস্থাপন করবো, আমি কথা দিয়ে গেলাম। আমি আমি কথা দিয়ে গেলাম, এটা দাবি আকারে সামনে মন্ত্রণালয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের স্বাক্ষর। শান্তি মিলন ভাতা, আচ্ছা আচ্ছা, শান্তি বিনোদন ভাতা, এটা আপনারা অনেকে জানেন না। এটা হচ্ছে আপনার বেসিকের সমপরিমাণ, 3 বছর পর পর আপনার আপনার শিক্ষকে, মানে একজন শিক্ষকে পায় এবং ছুটিও পায় 15 দিন। এটা হচ্ছে শান্তি বিনোদন। এটাকে ইংরেজি বলে রিক্রিয়েশন বলে। এটা তো আসলে যৌক্তিক ভাতা। আমরা এটা আসলে কি বলবো, আমরা মন্ত্রণালয়ে যখন যাই আমাদেরকে বলে যে আপনারা শুধু আইসা শুধু শিক্ষকদের দাবি দেওয়া, সব নেতারা আইসা অমুক প্রিন্সিপাল বানাই দেবো, অমুক শিক্ষা অফিসার বানাই দেবো, এই তদবির নেই। আর আপনারা এসে শিক্ষকের কথাবার্তা বলে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আসলে কাজ করে নাই। ওনারা যায় গিয়া তদবির করে, কারণ এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার 2 লাখ পাওয়া যাবে, অথবা ধরেন এক কলেজের প্রিন্সিপাল 3 লাখ পাওয়া যাবে। এই কাজগুলো করে নাই, না হলে যদি আগে থেকে কাজ করতো এগুলো এতদিন হয়তো শেষ হয়ে যেত। আজকে হয়তো আমাকে এই বিষয়ে কথা বলতে হতো না। আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সবগুলো দাবি নিচ্ছি, এগুলো সামারিক মন্ত্রণালয় এগুলো নিয়ে কথা বলবো। যেহেতু আমরা ফেব্রুয়ারি নির্বাচন হইলে বড় কোনো আন্দোলনে যাব না, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তবে আপনারা যে কথা দিচ্ছেন এটা যাতে আমরা প্রতিফলন পাই, শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পাঠদান করবেন, সঠিকভাবে ক্লাসে যাবেন এবং সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে বের হবেন। এটা যদি সঠিকভাবে পাই ইনশাল্লাহ, আমি আমার যে কোনো ঝুঁকি আপনাদের জন্য নিব ইনশাল্লাহ, আমি কথা দিয়ে গেলাম আপনাদের জন্য। কিন্তু আমরা এটা যাতে শুনি গিয়ে, আমরা যাতে আমাদের কাছে মন্ত্রণালয় যাতে বলে যে আপনারা এই কথাগুলো বলার পরে ইতিবাচক পরিবর্তন আসছে। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 4টি শনিবার আপনারা বন্ধের মধ্যে অনেক কষ্ট করেছেন এবং কষ্ট করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কাজ করেছেন। জোটের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম এবং